2005 থেকে 2026 21 বছরের ব্যবধান। কার্ডিফ থেকে মিরপুরের হোম অফ গ্রাউন্ড বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষের যেই জয়, সেই জয় আরও একবার ইতিহাসকে আমাদের সামনে নিয়ে আসলো। আশরাফুলের সেই সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে, মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফতাব আহমেদের সেই ছক্কা, নাহিদ রানার গতির ঝড় এবং মোসাদ্দেক আহমেদ সৈকতের 1404 দিন পরে ন্যাশনাল টিমে কামব্যাক, এবং কি স্মরণীয় কামব্যাক, অস্ট্রেলিয়াকে এক হাতে একাই গুড়িয়ে দিলেন। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 86 রানের জয় তুলে নিয়েছে। যদিও এই জয়টা ডিএলএস পদ্ধতিতে, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ এই জয়টা পেল, তবে বাংলাদেশ এই ম্যাচটা অনায়াসেই জয় পেত, কেননা 191 রানে অস্ট্রেলিয়া 9 উইকেট হারিয়ে ফেলেছে। আরও বাকি প্রায় 8 ওভারের মতো, যেখানে মুস্তাফিজ তাসকিনদের ওভার তো বাকি রয়ে গিয়েছে। তবে এই ম্যাচে অনেকগুলো বিষয়, অনেক আক্ষেপ, অনেক পাওয়া, অনেক প্রত্যাশা, সব কিছুই আলোচনা করব আমরা। যদি আমরা আক্ষেপের দিকে তাকাই, তাহলে কয়েকটা আক্ষেপ নিশ্চয়ই থাকবে, কেননা নাহিদ রানা 4টি উইকেট সংগ্রহ করেছেন। যেভাবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের তিনি চেপে ধরেছেন, ওভাবে বাউন্স, শর্ট অফ লেন্থের বলগুলো যেন অস্ট্রেলিয়া প্রথমবারের মতো এরকমের বাউন্সি কন্ডিশনে খেলছেন। অথচ অস্ট্রেলিয়ায় যে কোনো দল প্যাট কামিন্স কিংবা মিচেল স্টার্কদের বলের সামনে দাঁড়াতে পারে না, দাঁড়াতে কষ্ট হয়। ইংল্যান্ডের মতো ব্যাটাররাও সেখানে কাপাকাপি করেন। সেই মাইটি অস্ট্রেলিয়া মিরপুরে নাহিদ রানার বলের সামনে আজকে কাপাকাপি করেছেন। সেই নাহিদ রানা যখন 4 উইকেট সংগ্রহ করলো, 10 ওভারের কোটাটাও শেষ করলেন, একটা উইকেটের আক্ষেপ নিশ্চয়ই থেকে যায়। যদি আরেকটা আক্ষেপের কথা বলি, মোসাদ্দেক আহমেদ সৈকত, তার সেঞ্চুরির আক্ষেপটা নিশ্চয়ই আমরা করতেই পারি, কেননা শেষ মুহূর্তে 5-6টা ওভার যখন বাকি, মোসাদ্দেক যদি আরেকটু চালিয়ে খেলতেন তাহলে সেঞ্চুরিটা কমপ্লিট হতো। এই যে আক্ষেপটা মোসাদ্দেক আহমেদের কামব্যাকের, এই আক্ষেপটাও আমাদেরকে আরেকটু আফসোস যোগায় এই ম্যাচে। আক্ষেপ আরও একটা, সেটা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ 300+ রানটা করতে পারিনি। যদিও এই উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি 100% বলতে পারবো না আমরা কেউই, কেননা পুরোপুরি স্পোর্টিং উইকেট এই উইকেটটা। বাংলাদেশ সেই উইকেটটা তৈরি করতে সাহস দেখিয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সব সময় স্পিনিং উইকেট, স্পিনিং ট্র্যাকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সব সময় তৈরি করে এসেছি। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা পারফেক্ট স্পোর্টিং উইকেট বানানোটা চারটেখানে কথা নয়। সেই উইকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আবার হারিয়েও দিয়েছে। মোসাদ্দেক আহমেদ আমাদেরকে আরও একটা ইতিহাস মনে করিয়ে দিলেন। ওই যে আয়ারল্যান্ডে ট্রাই নেশন সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সেই শটগুলো, সেই মোসাদ্দেক আহমেদের সেই ব্যাটিংটাই আমরা আরও একবার মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখে ফেললাম। তবে বাংলাদেশ এই ম্যাচে এই স্কোরটা যে সংগ্রহ করলো, সেখানে শুরুটা কিন্তু তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত, এই দুইজনের যেই পার্টনারশিপটা ছিল, ওই জায়গায় বাংলাদেশ ম্যাচের শুরুর যেই টেম্পারমেন্ট সেটা পেয়ে যায়। তানজিদ হাসান তামিম এবং নাজমুল হাসান শান্ত যেভাবে সামনের দিকে এসে তাদের বলগুলো নেগোসিয়েশন করছিলেন, অসাধারণ, এবং বাধ্য হয় অস্ট্রেলিয়ান কিপার একটা সময় সামনে এসে শর্ট কিপিং করতে। তাদের এই ব্যাটিংটাই মূলত বাংলাদেশের এই রানটা সংগ্রহ করার ভিতটা দাঁড় করিয়ে দেয়, এবং শেষটা তো আমরা সবাই জানি, মোসাদ্দেক আহমেদ সৈকত। তবে এখানে ক্রুশিয়াল মোমেন্টে তাসকিন আহমেদের ওই 20+ স্কোরটাও কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে। তবে এই ম্যাচে কয়েকটা নেগেটিভ সাইডও কিন্তু বাংলাদেশের লক্ষ্য করা গিয়েছে। সেখানে সাইফ হাসানের ব্যাটিং ব্যর্থতা এবং তৌহিদ হৃদয়ের ব্যাটিং সীমাবদ্ধতা, যেই দুইটা জায়গায় তাদের উন্নতিটা খুব দ্রুতই করা দরকার। সাইফ হাসানের ডান হাতের এলবোটা শর্ট মিড উইকেটের দিকে মুভ করা থাকে, যেটা টি-20 ব্যাটিং সুলভ আচরণ। ওডিআইতে তার এই ব্যাটিং স্ট্যান্সটা একটু পরিবর্তন আনা দরকার। এবং আরেকটা বিষয়, তৌহিদ হৃদয়কে যদি শর্ট মিড উইকেটে একজন ফিল্ডার দাঁড় করিয়ে দেওয়া হয়, তৌহিদ হৃদয় আর সিঙ্গেলসের উপরে ভর করে খেলতে পারেন না। তৌহিদ হৃদয়ের এই জিনিসটা সাকিব আল হাসান এক্সপোজ করে দিয়েছিলেন, কেননা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, সেখানে সাকিব প্রথম এই কাজটা করেছিলেন তৌহিদ হৃদয়কে আটকানোর ক্ষেত্রে। এরপরে আমরা শ্রীলঙ্কাকেও সেই জিনিসটা অ্যাপ্লাই করতে দেখেছি, অস্ট্রেলিয়া
যারা অ্যানালাইসিসে অনেক বেশি বিখ্যাত তারা তো এই কাজটা করবেন, এটাই স্বাভাবিক। তৌহিদ হৃদয় ওই জায়গাটাতেই আটকে গিয়েছেন। এবং আর একটা নেগেটিভ সাইড মেহেদী হাসান মিরাজের অ্যাপ্রোচে। মেহেদীর অ্যাপ্রোচ নিয়ে এর আগেও আমরা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। তার ক্যাপ্টেন্সির যে দায়িত্বটা পালন করা উচিত পারফেক্টলি হচ্ছে না, নাকি তার অ্যাপ্রোচে সমস্যা, সেই জিনিসগুলোই কিন্তু এই ম্যাচেও লক্ষ্য করা গিয়েছে। মোসাদ্দেক আহমেদ সৈকত এতদিন পরে যখন কামব্যাক করে দলের দায়িত্বটা নিলেন, ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনিও মাঠে আসলেন, অথচ তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মাঠ থেকে উঠে গেলেন আউট হয়ে। এবং মোসাদ্দেক যখন 50 করলেন, তাকে যেই অ্যাপ্রোচটা করা উচিত ছিল, আমরা যেই জিনিসগুলো মুশফিকুর রহিমের কাছ থেকে প্রায়ই দেখি, সতীর্থর উদযাপনটা নিজে যেভাবে তিনি করতে পারেন, সম্ভবত ন্যাশনাল টিমে আর কেউ সেই জিনিসটা করতে পারে না মুশফিকের মতো। মেহেদী হাসান মিরাজের সেই ঘাটতিটাও দেখা গিয়েছে। এবং এর আগেও আমরা মেহেদী হাসান মিরাজের নিজের ব্যাটিং স্টাইল, নিজের বোলিং করা, এইসব বিষয় অনেকগুলো ম্যাচেই আমরা লক্ষ্য করেছি। পাকিস্তান সিরিজেও মেহেদী হাসান মিরাজ যখন 60-65 রান দরকার ছিল শেষ দিকে, আমরা পাকিস্তানের বিপক্ষের যেই ম্যাচটা হেরে যাই, ওই ম্যাচেও তিনি এভাবেই বলছিলেন এই কয়টা রানই তো আমরা নিয়ে ফেলতে পারবো। কিন্তু শেষমেশ দেখা গেল তিনি নিজেই আগে আউট হয়ে গেলেন। সিঙ্গেলসের উপরে ভর করে যেই ম্যাচটা খেলা উচিত ছিল, সেই ম্যাচটা তিনি উচ্চভিলাষী শট করতে গিয়ে আউট হয়ে ফিরলেন। এই ম্যাচেও ঠিক সেম, যেই মুহূর্তে দায়িত্ব নেওয়া উচিত ছিল সেই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ দায়িত্বটা নিতে পারলেন না। তবে সব কিছুর পরেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে 25 বছর পরে জয় ছিনিয়ে নিল, সেই ইতিহাসটাই আমাদের সবার আগে। তবে এখানে আরেকটা বিষয়, এই অস্ট্রেলিয়ার যেই বোলিং লাইন আপ, স্বাভাবিকভাবে মেইন যে মাইটি অস্ট্রেলিয়া টিম, সেই বোলিং লাইন আপটা এই ম্যাচে ছিল না, যদিও সেগুলো আমরা এক পাশে রেখেই ইতিহাসটাই সামনে আনতে পারি। তবে আপনার কি মনে হয় এই ম্যাচ নিয়ে? আপনার কি চিন্তাভাবনা? কোথায়, কোন জায়গায় কমতি, কিংবা কোন জায়গায় আপনার সবচেয়ে উল্লেখযোগ্য নজর কেড়েছে, সেই বিষয়গুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।